আমাদের বাড়ি দোতলা, তবে দোতলা নামেই। দোতলায় মাত্র একটা বড় ঘর আর সাথে একটা অ্যাটাচড বাথরুম। বাকি চারদিকে রেলিং দিয়ে ঘেরা। ঘরের পেছন দিকের বড় ঝুল বারান্দা রেলিং দিয়ে ঘেরা। বাড়ির সামনে বড় রাস্তা। আমরা একতলায় থাকি আর উপরের ঘরটা বাবা ভাড়া দিয়েছে একজনকে, আর সে একাই থাকে সেখানে। নাম শানু মিত্র। রোগা পাতলা ফর্সা, মুখে মোটা গোঁফ আছে। বিয়ে করেননি। কি একটা চাকরি করেন যেন। অনেকদিন থাকার কারণে উনি আমাদের বাড়ির লোকই হয়ে গেছেন। আমাদের ঘরেই খাওয়া দাওয়া করেন, সন্ধ্যায় সবাই একসঙ্গে বসে টিভি দেখি আমরা। ওকে আমি শানু কাকু বলি, বাবা বলে শানুদা, আর মা ডাকে শানুবাবু। আমাদের ছোট সংসার, বাপ মা ও আমি। আমার নাম বিট্টু। আমার বাবা ব্যবসা করেন। মাঝে মাঝেই ব্যবসার কাজের জন্য বাইরে যেতে হয় তাকে। 2-3 দিনের আগে ফেরে না। বাবা মার থেকে প্রায় 20 বছরের বড়। মার বয়স কত? এই 35-36। একদম 18 বছরেই মার বিয়ে হয়েছিল শুনেছি। বাবার বয়স এখন প্রায় 55। দোতলার ঘরে যাবার সিঁড়ি আমাদের ঘরের ভেতর। উপরে যেতে হলে বা বাইরে বেরতে হলে শানু কাকুকে আমাদের ঘরের ভেতর দিয়েই যেতে হয়, তবে মানুষটা খুবই ভদ্র। শ্রাবণ মাসে বাবা ব্যবসার কাজে কোথায় যেন গেল। বাড়িতে শুধু মা ও আমি। বাবা বিকেলে ট্রেনে চলে গেল। শানু কাকু রাত্রি 8টা পর্যন্ত আমাদের ঘরে বসে টিভি দেখল ও গল্প করে রাতের খাওয়া হয়ে গেলে উপরে নিজের ঘরে চলে গেল। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে বলে আমরা তাড়াতাড়ি রাতের খাওয়া সেরে যে যার ঘরে শুয়ে পড়লাম। আমি খুব ছোট বয়স থেকে একা অন্য ঘরে শুই। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। সবে ঘুম এসেছে এমন সময় সুগন্ধির মনোরম গন্ধে ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠে দরজার কাছে যেতেই বুঝতে পারলাম মার ঘর থেকে সেই গন্ধটা। দেখলাম মার ঘরের লাইট জ্বলছে। আমি ভাবলাম হয়তো মার হাত থেকে সুগন্ধির শিশি পড়ে ভেঙে গেছে, তাই আস্তে করে দরজা খুলে বের হলাম। বেরিয়ে দেখি মার ঘরের দরজা ভেজান। কি ব্যাপার জানার জন্য ভেজান দরজার ফাঁক দিয়ে উকি মারলাম। মা দেখি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে, সুন্দর সাজে শোভিত টুকটুকে রঙের শাড়ি পরেছেন। তার চোখে হালকা মেকআপ, গালে হালকা ব্লাশার লাগিয়ে মাকে উজ্জ্বল দেখাচ্ছে। ঘড়িতে রাত 10টা বেজেছে। অবাক লাগছে এত রাতে মা এত সুন্দর সাজে কোথায় যাচ্ছেন। তবে সেই দেখে মনে মনে ঠিক করলাম যে এর শেষ দেখেই ছাড়ব। হঠাৎ মাকে দরজার দিকে এগিয়ে আসতে দেখেই নিজের ঘরে ঢুকে বিছানায় শুয়ে ঘুমের অভিনয় করলাম আমি। মা নিজের ঘর থেকে বের হয়ে পা টিপে টিপে আমার বিছানার কাছে এসে আমার হাত ধরে নাড়িয়ে দেখল যে আমি ঘুমিয়ে আছি কিনা। তারপর আবার দুবার আমার নাম ধরে ডাকল সে। আমি ঘুমানোর ভান করে ঘাপটি মেরে বিছানাতে পড়ে রইলাম। আমি গভীর নিদ্রায় আছি মনে করে মা পা টিপে টিপে ঘর থেকে বেরল। আমিও সুযোগ বুঝে আস্তে আস্তে তার পিছন পিছন অনুসরণ করতে লাগলাম। নিজের ধীর ও স্থির গতিতে সিঁড়ি বেয়ে উপরে মানে শানু কাকুর ঘরে ঢুকল মা। শানু কাকুর ঘরে এখন কেন? মনে সেই আশঙ্কাটা যে একটু পরেই দূর হতে চলেছে সেটা বুঝতেই পারছিলাম আমি। আমিও পরিমরি করতে করতে একসঙ্গে 4টে সিঁড়ি লাফিয়ে কাকুর ঘরের দরজার সামনে এসে দাঁড়ালাম। তবে দরজাটা ভেতর থেকে বন্ধ দেখেই সব উত্তেজনা নেমে গেল। তবে কাঁচা কাঠের দরজা হওয়ার কারণে মাঝখানটা বেঁকে যাওয়ার ফলে এক কথায় বলতে গেলে ফাঁক হয়ে গেছে। সেই ফাঁকা দিয়ে উকি মারতেই দেখি শানু কাকু শুধু একটা ঢিলেঢালা পোশাক পরে বসে আর দুহাতে মাকে আলতো করে ধরে অনেক স্নেহের সাথে গল্প করছে। মা কাকুর সাথে গল্প করে বলছেন, শানু কাকু, তুমি আমাদের পরিবারকে সত্যিই অনেক যত্ন করো। শানু কাকু মার কপালে হাত রেখে বলল, ঋতু, তুমি এই সংসারের আসল শক্তি। তোমার জন্যই সবকিছু এত সুন্দরভাবে চলছে। মা বলল, আমার প্রিয় বন্ধু, তুমি সবসময় পাশে থেকো। শুনেই শানু কাকু মার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর মায়ের হাত ধরে বন্ধুত্বের ভরসা দিয়ে আলোচনা করলেন। মা শানু কাকুর সাথে সুন্দরভাবে বসে আছেন। এরপর আস্তে করে মা শানু কাকুর হাত ধরে কাছে এসে বসল। শানু কাকু বলল, বাহ, অপূর্ব, তুমি সত্যিই অসাধারণ। মা বলল, পছন্দ হয়েছে তোমার? বলো, আমি কি আগের মতো আছি তোমার কাছে?
শানু কাকু মৃদু হেসে বলল, ঋতু, তুমি আমার কাছে সবসময় সম্মানীয় এবং প্রিয়। তুমি যে কি সুন্দর মন নিয়ে চলো সে আমি কতবার বলবো। মা বলল, ওহ তাই বুঝি, তবে যে আর আগের মতো আমাদের পরিবারকে নিয়ে গল্প করো না তুমি। আগে কত লুকিয়ে লুকিয়ে সিনেমায় গিয়ে আমাকে আর বাবাকে নিয়ে যত্ন করে কথা বলতে, জানো। এখন তো আর আগের মতো সবসময় সময় পাও না। আমি কি বুড়িয়ে গেছি? ও হরি, আমার সতী সাধ্বী মা নাকি লুকিয়ে শানু কাকুর সঙ্গে সিনেমায় গিয়ে বন্ধুদের সাথে সময় ভাগ করে নিত? এসব আমি কি শুনছি? ঠিক শুনছি তো? এর মানে এদের বন্ধুত্বের সম্পর্ক অনেক দিন ধরেই চলছে। বলো জানু, তবে মিথ্যে বলবে না কিন্তু। আমাকে কেমন লাগছে? শানু কাকু বাম হাত দিয়ে মাকে ধীরে ধীরে ধরে বলল, দারুণ। কতদিন সুযোগ হয় না আমার আপনজনের সাথে গল্প করার। এবার কদিন ফাঁকা পেলাম, আমার প্রিয় মানুষদের সাথে মন ভরে সময় কাটানো যাবে। কি বলো? তুমি বললে কালকেই আমরা সিনেমা হলে যাব। সত্যি? ওই বক্সে গিয়ে তোমার পাশে বসার আনন্দই আলাদা, না? সবাই খুশি থাকবে। তাহলে কালকে একবার আমাকে নিয়ে যাবে কিন্তু। ওই লোকজনের মধ্যে তুমি আমাকে পরিবারের মতো সম্মান দিলে আমি ভীষণ আনন্দ পাই গো জান। তোমার বর কদিনের জন্য বাইরে গেল বলে আমরা আবার সুযোগ পেলাম। কি বলো হিতু? আমি অনেকদিন ধরে অপেক্ষা করছি, কবে আমার প্রিয় মানুষদের সাথে আড্ডা দেব। মা শানু কাকুর হাত ধরে বলল, হুম জান আমার। আমিও তো তোমার স্নেহ পাব বলে অপেক্ষা করে থাকি। সেই কবে বৈশাখ মাসে আমার বর বাইরে গেছিল, আর এই শ্রাবণ মাস। আমার যে অনেক কাজ আছে জান। এবার খুব করে মন খুলে গল্প করব। অনেকদিন হলো আমি মনের মতো করে সুখের সময় কাটাতে পারিনি গো জানু। কাকু দু হাত দিয়ে মার হাত অনেকক্ষণ ধরে ধরল। মা হাত সামলাচ্ছেন, দেখলাম মার মুখে এক প্রশান্তির হাসি। কাকু মায়ের কপালে হাত রাখল। মা খিলখিল করে হেসে ফেল, বলল, ইস মা গো, তুমি খুব মজার, সবসময় আমাকে হাসাও। কাকু মাকে ধীরে ধরে ধরে গল্প করতে লাগল। মা আনন্দিত হয়ে বলল, ঋতু, তোমার মতো বন্ধু জীবনে পাওয়া ভাগ্যের ব্যাপার। মা বলল, ভালোবাসার স্পর্শে নয়, তোমার স্নেহের কথায় মনটা ভরে গেল। শানু কাকু হাসি মুখে বলল, তুমি যেন সবসময় আমার পরিবারের মতো থেকো। মা মেঝেতে বসে শানু কাকুর হাত ধরে বন্ধুত্বের ভরসা দিল। আলাপচারিতার সময় শানু কাকু চোখ বন্ধ করে অনেকক্ষণ মনের শান্তি খুঁজল। মন ভরে গল্প করার পরে মা বিছানার উপর বসে হাত জোট করে বলল, ভালো থেকো, আমাদের পরিবারকে আশীর্বাদ করো। শানু কাকু মাথা নাড়ল আর শান্তভাবে উত্তর দিল, ঋতু, তুমি আমাদের সবার জন্য অনুপ্রেরণা। মা আনন্দিত হয়ে হাসি মুখে বলল, তুমি সবসময় আমাদের পরিবারের মতো থেকো। মা শানু কাকুর মাথাটা হাত দিয়ে ধরে কৃতজ্ঞতার স্বরে বলল, জান ডার্লিং, আরো স্নেহ দাও। ইস, কি শান্তি পাই তোমাকে পাশে পেয়ে, জান আমার বাবু সোনা। ওইদিকে মায়ের মুখে এই কথা শুনে কাকু আবেগে ভরে উঠল। দুজনেই গল্প করতে করতে একসময় হাসতে হাসতে আনন্দ অনুভব করল। আমি যেন নিজের চোখ দুটোকে বিশ্বাস করতে পারছিলাম না। আগে সেই বন্ধুত্ব থেকে এই যে কতটা আনন্দ সেটা বোঝা যায়নি। মা আনন্দঘন কণ্ঠে বলতে লাগল, জানো আমার জান, আমার সোনাবাবুটা, তোমাদের স্নেহের ভেতরটা ভীষণ আনন্দিত করছে। মনে হচ্ছে একসঙ্গে হাজারখানেক খুশির ঢেউ বয়ে যাচ্ছে। এরপর তারা অনেকক্ষণ ধরে গল্প করল, একে অপরকে পরিবারের মতো যত্ন করল। আমি বাইরে দাঁড়িয়ে ভেবেছি, যাকে আমি ভেবেছিলাম শুধু ভাড়াটে মানুষ, সে আসলে পরিবারেরই একজন হয়ে গেছে। পরের দিন আবার সব কিছুই স্বাভাবিকভাবে চলতে লাগল। আমি আড়ালে আড়ালে দেখতে লাগলাম, কাজের মাসি সকালের খাবার বানিয়ে বেরিয়ে গেলে মা আমাকে খাবার দিয়ে খাবারের প্লেট নিয়ে উপরে শানু কাকুকে খাওয়াতে চলে গেল। বাড়িতে এত বড় একটা ছেলে আছে, সেই তোয়াক্কা না করে মা যেন কাকুকে পরিবারেরই অংশ ভেবে যত্ন করছে। আমি পা টিপে টিপে উপরে গেলাম আজকের গল্প শোনার জন্য। আবার দরজার ফাঁকায় চোখ রাখতেই দেখলাম মা খাবারের প্লেট নিয়ে ঢুকতেই কাকু মাকে ধীরে ধরে ধরে বলল, এই ছাড়ো, বিট্টু বাড়ি আছে, এখন কদিন ওদের ছুটি আছে। মা হাসি মুখে বলল, কিচ্ছু হবে না শানুদা, ও তো বড় হয়ে গেছে।
নিজের মা বাবাকে ছাড়া কিছুক্ষণ নিশ্চয়ই থাকতে পারবে ও। তারপর তারা একসঙ্গে খাওয়া দাওয়া করল। মা কাকুকে খাওয়াতে লাগল, কাকু মাকে খাবার তুলে দিল। দুজনেই হাসি খুশি হয়ে একে অপরকে যত্ন করল। খাওয়া শেষে মা শানু কাকুর গলা ধীরে ধরে ধরে কৃতজ্ঞতার আলাপন করল। দুজন অনেকক্ষণ হাসি মুখে একে অপরকে দেখল। তারপর মা বের হতে গিয়েও ফিরে দাঁড়িয়ে বলল, আজকে বিকেলে সিনেমা যাব, মনে আছে তো? শানু কাকু বলল, মনে থাকবে না মানে? খুব আছে। তুমি কি পরে যাবে সোনা? তুমি বলো তোমার ঋতু কি পরে যাবে? শাড়ি নাকি সালোয়ার? শাড়িতে ঝামেলা আছে, সালোয়ারেও পাজামা খোলার হ্যাপা বেশি, তার চেয়ে ঘাঘরা পরতে পারো। মা হেসে বলল, আচ্ছা বেশ, তাই হবে। তুমি যা বলবে আমি তাই পরব। আর হ্যাঁ, নিচে কিছু লুকিয়ে রাখো না, আমি তোমাকে কোলে করে গল্প শোনাব। কিছু না পড়লেও হয়, কিন্তু হাসি মুখে সময় কাটাতে হবে, বলো? কাকু হেসে বলল, ঠিক আছে জানু। ঋতু, তাই হবে, গিয়ে আমাকে গল্প শোনাবে। বিকেলে দেখলাম মা ঝলমলে ঘাঘরা ব্লাউজ পরে সেজেগুজে আমার রুমে এলো। বিট্টু, আমি একটু বাইরে যাচ্ছি বুঝলি তো, শালিনী কাকিমার সাথে সিনেমা দেখতে যাচ্ছি। ঠিক আছে যাও। আজকের গল্পে আমরা যা শিখলাম তা হলো, পরিবারে রক্তের সম্পর্কই একমাত্র সম্পর্ক নয়। ভালোবাসা, যত্ন আর আন্তরিক বন্ধুত্ব মানুষকে পরিবারের মতো করে বাঁধতে পারে। একজন সৎ, ভদ্র ও বিশ্বস্ত মানুষের উপস্থিতি পুরো পরিবারকে শক্তি, আনন্দ এবং নিরাপত্তা দেয়া। তাই সবসময় পরিবারের বাইরের মানুষকেও সম্মান, আস্থা ও ভালোবাসা দিয়ে নিজের জীবনের অংশ করে নিতে শেখা উচিত।